প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখানেই লেখাপড়া ইউটিউব চ্যানেলে। আজ আমরা শিখব উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, দশম অধ্যায়ের অর্থের পরিমাণ তত্ত্ব। অর্থের পরিমাণ তত্ত্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের সকল ধরনের পরীক্ষাতেই বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে আসে। সেটা হচ্ছে অর্থের পরিমাণ তত্ত্ব থেকে ফিশারের সমীকরণের উপরে যে একটি প্রশ্ন সৃজনশীল পরীক্ষাতে, এটি একদম কমন একটি প্রশ্ন পরীক্ষাতে আসেই। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি যদি তোমরা একটু বুঝতে পারো, এই সৃজনশীলটি থেকে তোমরা 10-এর মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করতে পারবে। তো আসো আমরা এই অধ্যায় থেকে অর্থের পরিমাণ তত্ত্ব এবং এখান থেকে কি ধরনের সৃজনশীল পরীক্ষাতে আসে এবং সেই সৃজনশীলের কিভাবে আমরা সমাধান করতে পারি সেটিও আমরা দেখে নিব। বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে অর্থের পরিমাণ তত্ত্ব, এই দুটো বিষয়, অর্থের পরিমাণ তত্ত্ব জানার আগে আমাদের দুইটা বিষয় জানতে হবে। একটা হচ্ছে অর্থের চাহিদা, আর একটা জানতে হবে অর্থের যোগান। অর্থের চাহিদা এবং অর্থের যোগান জানতে হবে। এখন দেখো, অর্থের চাহিদা বলতে কি বোঝায়? অর্থের চাহিদা হচ্ছে একটি সমাজে বা একটি রাষ্ট্রে মানুষের লেনদেনের জন্য যে পরিমাণ টাকা পয়সা দরকার, সেগুলি হচ্ছে অর্থের চাহিদা। তো এখানে আমরা সংজ্ঞা দেওয়া আছে, দ্রব্য সামগ্রী ও সেবা ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণকে, অর্থাৎ কী পরিমাণ অর্থের প্রয়োজন আমাদের সেবা ক্রয় ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী লেনদেনের জন্য, সেটাই হচ্ছে অর্থের চাহিদা। অর্থের চাহিদার একটি সূত্র আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই অর্থের পরিমাণ তত্ত্বের যে সৃজনশীলটি রয়েছে সেটি সমাধান করতে হলে আমাকে এই সূত্রটি খুবই দরকার। অর্থের চাহিদা দুটি বিষয়ের উপরে নির্ভর করে, একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে লেনদেনের পরিমাণ। অর্থাৎ বাজারে কী পরিমাণ দাম আছে এবং লেনদেনের পরিমাণ কত। প্রচুর লেনদেন হলে জিনিসপত্রের দাম যদি অনেক বেশি হয়, তাহলে তো আমাদের টাকা পয়সা বেশি দরকার হয়, তাই না? তাহলে অর্থের চাহিদাটা বাড়ে। তাহলে অর্থের চাহিদা দুটি বিষয়ের উপর নির্ভর করে, দাম স্তর আর লেনদেনের পরিমাণ। এটির ইংরেজিতে যদি বলি, দাম স্তর হচ্ছে প্রাইস, অথবা সংক্ষেপে লিখতে বলি পি। লেনদেনের পরিমাণ হচ্ছে ট্রানজ্যাকশন, লেনদেনের ইংরেজি, সেটা থেকে আসছে টি। এই পি গুণ টি, এই দুইটাকে গুণ করলে আমরা পাই হচ্ছে পিটি। বুঝতে পারছো? একইভাবে হচ্ছে অর্থের যোগান। অর্থের যোগান বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট সময়ে একটি দেশে প্রচলিত অর্থের মোট পরিমাণকে অর্থের যোগান বলে। অর্থাৎ বাজারে কি পরিমাণ অর্থ আছে। অর্থের চাহিদা হচ্ছে আমাদের লেনদেনের কি পরিমাণ, দাম স্তর কি পরিমাণ সেটা। আর অর্থের যোগান হচ্ছে কি পরিমাণ অর্থ বাজারে আছে। আর এটা নির্ভর করে দুইটি বিষয়ের উপরে, একটা হচ্ছে মুদ্রার পরিমাণ, আর একটা হচ্ছে মুদ্রার প্রচলন গতি বা অর্থের প্রচলন গতি। মুদ্রার পরিমাণটা কি? মুদ্রার পরিমাণ হচ্ছে বাজারে যে পরিমাণ কাগজে নোট আছে, এই যে 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 1000 টাকা, 500 টাকা, এই যে একটি দেশে মোট যে মুদ্রা রয়েছে, মোট যে অর্থ রয়েছে, সেটা হচ্ছে মুদ্রার পরিমাণ। আর অর্থের প্রচলন গতিটা হচ্ছে এই এক একটি নোট কতবার ব্যবহৃত হচ্ছে। আমরা কিন্তু একটি 100 টাকা নোট দিয়ে একবারই মাত্র লেনদেন করি না। অর্থাৎ তুমি যখন দোকান থেকে 100 টাকা নোট দিয়ে কিছু একটা কিনলে, ওই নোটটি আবার সেই দোকানদার আরেকজনকে দিল, এভাবে একটি 100 টাকার নোট 50 বার, 100 বার, 1000 বারও হাত ঘুরতে পারে, তাই তো? এটাকে বলা হয় ভ্যালোসিটি বা প্রচলন গতি। অর্থাৎ দেশে যে পরিমাণ মুদ্রা রয়েছে এবং সেই মুদ্রা কী পরিমাণ প্রচলিত হচ্ছে, কতবার প্রচলন গতি এটির, এই দুটোকে যদি গুণ করি তাহলে আমরা পাবো অর্থের যোগান। বুঝতে পারছো? অর্থাৎ মুদ্রার পরিমাণ, সেটাকে আমি বলি মানি, মানি মানে হচ্ছে এম, আর প্রচলন গতি সেটার ইংরেজি হচ্ছে ভ্যালোসিটি, যেটা সংক্ষেপ হচ্ছে ভি। তো এম গুণ ভি আমরা পাই হচ্ছে এম ভি। বুঝতে পারছো? এইটুকু একটু মনে রাখবা, অর্থের চাহিদা হচ্ছে পিটি আর অর্থের যোগান হচ্ছে এমভি। এই দুটো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এই দুটো জেনে এখন আমরা অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে জানতে পারবো। তো দেখো, অর্থের পরিমাণ তত্ত্ব জানার আগে আমরা একজন লোকের সাথে পরিচিত হব, যার নাম হচ্ছে আরভিং ফিশার। তোমরা ছবিতে দেখতে পারতেছো, যুক্তরাষ্ট্রের একজন অর্থনীতিবিদ আরভিং ফিশার। তিনি 1911 সালে একটি বই লেখেন। বইটার নাম হচ্ছে দ্য পারচেজিং পাওয়ার অফ মানি, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা। উনি যে এই যে বইটি লেখেন, এই বইয়ের মধ্যেই তিনি সর্বপ্রথম অর্থের পরিমাণ তত্ত্বের একটি পূর্ণাঙ্গ ধারণা তিনি দেন। এই জন্য তার এই বইটি অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে আজও প্রচুর গুরুত্বপূর্ণ বই।
বুঝতে পারছো, এটা কিন্তু এমসিকিউতে আসে। কত সালে বইটি পাবলিশড হয়েছিল এবং বইটার নাম কি, এই বইটা লিখেছে কে, আরভিং ফিশার, তিনি কোন দেশের নাগরিক, যুক্তরাষ্ট্রের। এখানে সব ইনফরমেশনগুলি কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে, সুতরাং এগুলো ভালো মতো পড়বে। তো তিনি এই অর্থের পরিমাণ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে মূলত কি বলেছেন, উনি মূলত যে কথাটি বলেছেন সেটা হচ্ছে, যদি অর্থের যোগান দ্বিগুণ হয়, অর্থের যোগান যদি দ্বিগুণ হয়, অর্থাৎ বাজারে যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, তাহলে দামের স্তর দ্বিগুণ বৃদ্ধি পাবে। অর্থাৎ বাজারে যদি প্রচুর পরিমাণে অর্থ থাকে মানুষের কাছে, তাহলে দাম বেড়ে যাবে, দাম একই হারে বৃদ্ধি পাবে। দাম যদি বেড়ে যায়, দাম বৃদ্ধি পাবে। দাম যদি বেড়ে যায়, ফলে কি হবে, ফলে অর্থের মূল্যটা হ্রাস পেয়ে যাবে, টাকার মানটা কমে যাবে, টাকার মূল্যটা কমে যাবে। দেখো, একদম একটু সহজভাবে তুমি চিন্তা করো, যদি মানুষের কাছে প্রচুর পরিমাণে টাকা থাকে, তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আর জিনিসপত্রের যদি দাম বেড়ে যায়, তাহলে অর্থের মূল্যটা কমে যায়, মানে টাকার মূল্যটা কমে যায়। কারণ এক লিটার তেলের দাম ধরো 100 টাকা, এখন সেই তেলের দাম যদি দ্বিগুণ হয়ে যায়, 200 টাকা হয়ে যায়, তখন কিন্তু আমি 100 টাকার নোট দিয়ে আর 1 লিটার তেল পাবো না, 100 টাকার নোট দিয়ে তেল পাবো আধা লিটার। তাহলে কি হলো, টাকার মূল্যটা কমে গেল, অর্থাৎ দাম বাড়লে অর্থের মূল্যটা কমে যায়। বুঝতে পারছো? তাহলে ওনার এই কথাটাকে আমি যদি সংক্ষেপে এইভাবে বলি, অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, তাহলে দামের স্তরও বৃদ্ধি পাবে। অর্থাৎ অর্থের যোগান, বাজারে টাকা পয়সা বৃদ্ধি পেলে দামের স্তরও বৃদ্ধি পাবে। আর দামের স্তর যদি বৃদ্ধি পায়, অর্থের মূল্যটা কী হবে, হ্রাস পাবে। বুঝতে পারছো? এটাই হচ্ছে ওনার এই অর্থের পরিমাণ তত্ত্বের মূল কথা। অর্থাৎ অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, দাম স্তরও বৃদ্ধি পাবে, আর দাম স্তর বৃদ্ধি পেলে অর্থের মূল্য কমবে। এইটুকু যদি তুমি একটু ভালো মতো মুখস্থ রাখতে পারো, মনে রাখতে পারো এবং বিষয়টা বুঝো, তাহলে অর্থের পরিমাণ তত্ত্ব সম্পর্কে যে কোনো প্রশ্ন আসলে তোমার জন্য সেটা বোঝা খুব সহজ হয়ে যাবে। বুঝতে পারছো? আমি আরেকবার বলি, অর্থের যোগান, টাকা পয়সা যদি বৃদ্ধি পায়, তাহলে জিনিসপত্রের দাম বাড়বে, জিনিসপত্রের দাম বাড়লে অর্থের মূল্যটা কমে যাবে। উনি এই কথাটাই বলছেন, এবং উনি বলছে অর্থের যোগান যেই হারে বৃদ্ধি পায়, দামের স্তর একই হারে বৃদ্ধি পায় এবং অর্থের মূল্যটা একই হারে হ্রাস পায়। বুঝতে পারছো? অর্থাৎ উনি বলছে অর্থের যোগান যদি দ্বিগুণ বাড়ে, দামের স্তরও দ্বিগুণ বাড়বে, ফলে অর্থের মূল্যটা অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা শিখব যে উনি এই অর্থের পরিমাণ তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে একটি সমীকরণ দিয়েছিলেন। এই সমীকরণটি এখন আমরা শিখব। পরীক্ষাতে সাধারণত এই সমীকরণ থেকেই তোমাদের সৃজনশীল পরীক্ষাতে আসবে। বুঝতে পারছো সবাই? ওকে, তো উনি অর্থের পরিমাণ তত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে একটি সমীকরণ দেন। সমীকরণ হচ্ছে, উনি ফিশারের মতে, আমি লিখি একটু, ফিশারের মতে অর্থের চাহিদা সমান সমান হচ্ছে অর্থের যোগান। অর্থের যোগান, ফিশারের মতে অর্থের চাহিদা এবং অর্থের যোগান যখন সমান হবে, তখনই আমার অর্থের পরিমাণটা বের করা সম্ভব হবে। বুঝতে পারছো? তাহলে অর্থের চাহিদা আমরা কি পড়েছিলাম বলো তো? অর্থের চাহিদা এখানে আমরা কি দেখেছিলাম, দেখো তো, অর্থের চাহিদা হচ্ছে পিটি আর অর্থের যোগান হচ্ছে এমভি। অর্থাৎ অর্থের চাহিদা সমান সমান অর্থের যোগান, মানে কি বলতে পারি, পিটি সমান সমান এমভি, এটা লিখতে পারি না? তাহলে পিটি সমান সমান এমভি। এখন দেখো, এই যে পিটি সমান সমান এমভি, এই যে সমীকরণটা, এটাকে বলা হয় ফিশারীয় সমীকরণ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ফিশারীয় সমীকরণ। এটা কিন্তু পরীক্ষাতে গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু এটা আসে যে এটাকে নিচের কোনটি ফিশারীয় সমীকরণ হিসেবে পরিচিত। বুঝতে পারছো? তো এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে, ফিশার এই তত্ত্বটি দিয়েছিল আজ থেকে প্রায় 100 বছর আগে, তাই তো? 100 বছর আগে কিন্তু পৃথিবীতে ব্যাংক ব্যবস্থা এতটা স্ট্রং ছিল না, ব্যাংক ছিল না। এখন কিন্তু ব্যাংকের যে চেক বই আছে, বা ব্যাংকও কিন্তু বিভিন্ন বিনিময় মাধ্যম তৈরি করতে সক্ষম হয়। যেমন ফিশার এখানে বলেছে, এম দ্বারা শুধু মুদ্রা কি বোঝানো হয়েছে, টাকা পয়সাকে বোঝানো হয়েছে, কিন্তু টাকা পয়সা ছাড়াও বর্তমানে ব্যাংকের যে চেক, এটাও কিন্তু একটা অর্থের কাজ করে, টাকার কাজ করে। অর্থাৎ বিনিময় করতে পারি আমরা, এর মাধ্যমে লেনদেন করতে পারি। ঠিক
ঠিক না? যেমন ধরো আমি একটা ফ্রিজ কিনবো, এটা কিন্তু এখন আমরা চেক দিয়ে সেটা কিনতে পারি। আমরা কারো ঋণ পরিশোধ করব, ব্যাংকের চেক দিয়ে সেটা ঋণ পরিশোধ করতে পারি। তাহলে বিষয়টা কী দাঁড়ালো, ব্যাংকের চেকও এখন মুদ্রার কাজ করতেছে, তাই তো? কিন্তু এটা তো আর ফিশারের সময় ছিল না, তাই ফিশারের সমীকরণটা ছিল এরকম। কিন্তু আধুনিক অর্থনীতিবিদরা এই ফিশারের সমীকরণটাকে একটু আপডেট করেছে, অর্থাৎ একটু মডিফাই করেছে আধুনিক অর্থনীতিবিদরা। সেটা কি করেছে, তারা বলছে এই সমীকরণটা হবে এরকম, পিটি প্লাস এমভি, এটা তো আগেরটাই, সাথে যোগ করে দিয়েছে এম প্রাইম ভি প্রাইম, শুধু এই এম প্রাইম ভি প্রাইমটা যোগ করে দিয়েছে আধুনিক অর্থনীতিবিদরা ফিশারের এই সমীকরণটিতে। তাহলে এ পি মানে কি, প্রাইস, টি মানে কি, ট্রানজ্যাকশন, এম মানে হচ্ছে অর্থ, ভি মানে হচ্ছে কি, প্রচলন গতি, এম প্রাইম মানে হচ্ছে ব্যাংক অর্থ, আর ভি প্রাইম মানে হচ্ছে ব্যাংকের অর্থের প্রচলন গতি। এখানে হচ্ছে অর্থ, অর্থের প্রচলন গতি, আর হচ্ছে ব্যাংক নোট বা ব্যাংক অর্থ আর ব্যাংক অর্থের প্রচলন গতি। বুঝতে পারছো সবাই? তাহলে এটাকে কি বলা হয়, ফিশারীয় সমীকরণ হিসাবে পরিচিত। এটাকে বলা হয় ফিশারীয় সমীকরণ। আমি একটু লিখে দেই, ফিশারীয় সমীকরণ। বুঝতে পারছো? এখন পরীক্ষাতে এখান থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে, এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই, তাই তো? পরীক্ষাতে এখান থেকে প্রশ্নে আসে এই যে সমীকরণটি রয়েছে, মূলত এই সমীকরণটি থেকে প্রশ্ন আসে। এই সমীকরণটির মধ্যে প্রত্যেকটির মান তোমাদের দেওয়া থাকবে। এই যে টি এর মান দেওয়া থাকবে, এম এর মান, ভি এর মান, ভি প্রাইম, এম প্রাইম, ভি প্রাইম, সবগুলোর মান দেওয়া থাকবে, শুধু পি এর মানটা দেওয়া থাকবে না। তোমাকে দাম স্তর বের করতে বলবে গ নাম্বার প্রশ্নে। আমি একটা স্যাম্পল প্রশ্ন আমি লিখি, আমি একটা সৃজনশীল লিখি। ধরো দেওয়া থাকলো এম সমান সমান 5000, তাই তো? এম প্রাইম সমান সমান দেওয়া থাকলো 3000, তাই তো? তারপর হচ্ছে ভি ও ভি প্রাইম, এই দুইটা সমান সমান দেওয়া থাকলো 4, টি সমান সমান দেওয়া থাকলো 4000। এই প্রত্যেকগুলোর মান দেওয়া থাকলো। আর গ নাম্বার প্রশ্নে বলা হলো, পি এর মান নির্ণয় করো বা দাম স্তর নির্ণয় করো, উদ্দীপকের আলোকে দাম স্তর নির্ণয় করো। আর ঘ নাম্বার প্রশ্নে তোমাকে বলতে পারে, যদি অর্থের পরিমাণ কোনটা, এম, তাই তো? যদি অর্থের পরিমাণ এম, আমি লিখে দিলাম ব্র্যাকেটে, যদি অর্থের পরিমাণ এম দ্বিগুণ হয় তাহলে অর্থের মূল্যের উপর কি প্রভাব পড়বে, তাই তো? অর্থাৎ যদি অর্থের পরিমাণ মানে এম যদি দ্বিগুণ হয়, অর্থাৎ এম কত দেওয়া আছে 5000, তো এমটা যদি 5000 না হয় 10000 হয়, তাহলে অর্থের মূল্যের উপরে কি প্রভাব পড়বে। তাহলে আমরা এটা আমরা পরে আসি, আগে আমরা গ নাম্বার প্রশ্নে আসি। একদম সহজ, দাম স্তর নির্ণয় করো, সবগুলোর মান দেওয়া আছে, পি এর মান দেওয়া নেই, পি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এগুলোর সৃজনশীলের সমাধানে চলে যাই। তো দেখো, আমি যদি গ নাম্বার অঙ্কটি করি, লিখব, আমরা জানি ফিশারীয় সমীকরণ অনুযায়ী, আমি আর বিস্তারিত লিখলাম না, শুধু সূত্রটা লিখে দিলাম, পিটি ইকুয়াল টু এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। বুঝতে পারছো? লিখব, আমরা জানি ফিশারীর সমীকরণ অনুযায়ী পিটি সমান সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম, বা আমি পি এর মানটা বের করবো, তাই তো? তাহলে পি সমান সমান, নিচে লিখবো হচ্ছে টি, এই টিটা এখানে গুণ অবস্থা আছে, এই পাশে হবে ভাগ, এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম। বুঝতে পারছো? অ্যান্ড পি এর মান তো বের করতে পারবো আমরা সহজেই। পি এর মানটা কীভাবে বের করতে পারি, দেখো এম এর মান কত দেওয়া আছে সৃজনশীলে, এম এর মান দেওয়া আছে 5000, তো আমরা লিখব 5000
ভি এর মান কত দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 4 যোগ এম প্রাইমের মান কত দেওয়া আছে, এম প্রাইমের মান দেওয়া আছে 3000 গুণ আর ভি প্রাইমের মানও 4, তাই তো। আর নিচে টি এর মান দেওয়া আছে 4000, তাই না? তাহলে এখন তোমরা দেখো এটি যদি তোমরা সমাধান করো তাহলে কি হবে, দেখো 4 5 20, 20,000 যোগ 3 4 12, 12,000, নিচে হবে 4000, তাই তো। সমান সমান যদি করি তাহলে হবে 20,000 আর 12,000 কত হবে, 32,000। 4 দিয়ে যদি 4000 দিয়ে 32,000কে বাদ দিলে হবে 8, ঠিক আছে। তাহলে দামের স্তর কত হইল, সুতরাং দামের স্তর হচ্ছে 8, এইটা হবে অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে গ নাম্বার অ্যান্সারটা এভাবে তোমরা বের করে নিবা, পারবো না? একদম সহজ। ঘ নাম্বার উত্তরটা হচ্ছে আরও সহজ। ঘ নাম্বার উত্তরটা কি জানো, বলছে যদি পরিমাণটা দ্বিগুণ হয়, অর্থাৎ এম ইকুয়াল টু যদি 5000 হয়, অর্থাৎ সেম এই অঙ্কটাই করবা। এখানে আমরা এম ইকুয়াল টু কত ধরছি, 5000 ধরছি না? তো লিখবা আগে যে যদি এম ইকুয়াল টু 5000 না হয় 10,000 হয়, 10,000 হয়, এটা লিখে তাহলে এই অঙ্কটা সেম আর একবার করবা এই 5000-এর বদলে 10,000 দিয়ে, সেম অঙ্কটাই 5000 বদলে 10,000 দিয়ে করবা। তো 5000 বদলে যদি তুমি 10,000 দাও তাহলে কত হবে, 10 দিয়ে হবে 40,000, তাই তো। 40,000 আর এখানে হবে 12,000, 42,000। 4 দিয়ে যদি 42 থেকে বাদ দিই 13, তাহলে দাম স্তর কত বেরো, সুতরাং পি এর মান বেরো হবে হচ্ছে আমার 13, তাই তো। তাহলে দেখো তো আমার গ নাম্বার প্রশ্নে আমার দাম বের হয়েছে 8, আর ঘ নাম্বার প্রশ্নে যদি এম এর মান দ্বিগুণ করা হয় তাহলে পি এর মান বেড়েছে 13। তাহলে কি দাম বাড়লো নাকি কমলো? দাম অবশ্যই বেড়েছে, অর্থাৎ অর্থের পরিমাণ যদি দ্বিগুণ করা হয়েছে, অর্থের পরিমাণ যেহেতু বৃদ্ধি পাইছে আমার দামও বৃদ্ধি পাইছে। দেখো তোমাদের এখানে কিন্তু বলেছিলাম অর্থের যোগান যদি বৃদ্ধি পায় দামের স্তরও কি বৃদ্ধি পাবে, তাই না? তো দেখো এখানেও অর্থের যোগান যেহেতু দ্বিগুণ হয়ে গেছে, বেড়ে গেছে, তাহলে দামের স্তরও কি আমার বৃদ্ধি পেয়ে গেছে। বুঝতে পারছো? এখন প্রশ্নে বলা হচ্ছে যদি অর্থের পরিমাণ দ্বিগুণ হয় অর্থের মূল্যের উপরে কী প্রভাব পড়বে, অর্থাৎ অর্থের মূল্যটার উপরে কী প্রভাবটা পড়বে সেটা আমাকে বের করতে বলছে, তাই তো। তাহলে আমি অর্থের পরিমাণ এখান থেকেই তোমরা দেখো অর্থের যোগান বৃদ্ধি পাইছে, আমার দ্বিগুণ হয়েছে, যার ফলে দামের স্তর আমার 8 থেকে 13 হয়েছে, দামের স্তর বৃদ্ধি পাইছে, অর্থের মূল্যটার ফলে কি হবে, আমার কমবে, তাই না? এটা তো আমরা এমনিতেই জানি। বলছে অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে, যেহেতু দাম বৃদ্ধি পাইছে 8 থেকে 13 হয়েছে, সুতরাং আমার অর্থের মূল্যের উপরে কী প্রভাব পড়বে, অর্থের মূল্যটা কমে যাবে, টাকার মানটা কমে যাবে। এখন কতটুকু কমবে এটার জন্য একটা সূত্র আছে। অর্থের মূল্যকে ইংরেজিতে বলা হয় ভ্যালু অফ মানি, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি VM। এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1/P, তাই তো। এই সূত্রটা এখন দেখো এই দাম স্তর যদি 8 টাকা হয় তাহলে আমার অর্থের মূল্যটা কত, দেখো 1/8 যদি হয় তাহলে আমার অর্থের মূল্যটা হবে 0.125, তাই তো। আর যদি আমার এভাবে লিখি VM সমান সমান 1/P সমান সমান 1/8, যদি 13 টাকা হয় আমার দাম তাহলে আমার হবে 0.077, তাই তো। তাহলে দেখো আমার যখন আমার অর্থের পরিমাণ 5000 টাকা ছিল তখন আমার কি হয়েছিল বলতো, তখন আমার অর্থের মূল্যটা ছিল 0.125, ঠিক আছে। আর যখন দামটা বেড়ে গেল, দাম যখন আমার 13 টাকা হয়ে গেল তখন অর্থের মূল্যটা কি হলো, আমার কমে গেল, এটার থেকে এটা হ্রাস পেয়ে গেল, অর্থাৎ কমে গেল। তাহলে দেখো আমার এখানে প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে যদি দ্বিগুণ হয় অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়বে। তাহলে ফিনিশিংয়ে যে উত্তরটা তোমরা লিখবা আমি এখানে লিখে দিই, লিখবা যে যদি অর্থের পরিমাণ
অর্থের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে অর্থের মূল্যটা কি হয়, হ্রাস পায়। অর্থের মূল্যটা হ্রাস পায়। কারণ কতটুকু হ্রাস পায় এটা কিন্তু তুমি এই অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিবে। এই অঙ্কটা করে, এই অঙ্কটা করার পরে তুমি এই কথাটা লিখবা। তো লিখবা যে সুতরাং এখানে হ্রাস পেয়েছে, এখানে অর্থের মূল্যটা কী হয়েছে, হ্রাস পাইছে। এই অঙ্কটুকু তুমি করে দেবা। করে দেওয়ার পরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে তুমি এটা দেখিয়ে দিবা যে এখানে দেখো যে অর্থের মূল্য আমার আগে ছিল এইটা, আর দাম বৃদ্ধি পাওয়ার ফলে অর্থের মূল্য হয়েছে আমার এইটা, অর্থাৎ অর্থের মূল্যটা আগের থেকে আমার কমে গেছে। বুঝতে পারছো? তাহলে এটার মূল কথা হলো ওই যে ফিশার যে কথাটা বলছিল যে অর্থের যোগান যদি বৃদ্ধি পায়, অর্থাৎ 5,000 টাকা থেকে যদি 10,000 টাকা হয়, তাহলে দাম স্তরটাও বৃদ্ধি পাবে, অর্থাৎ 8 টাকা থেকে 13 টাকা হবে, ফলে অর্থের মূল্যটা হ্রাস পাবে। বুঝতে পারছো সবাই? অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পেলে দাম স্তরও বৃদ্ধি পাবে, ফলে অর্থের মূল্যটা হ্রাস পাবে। তো এইভাবে তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারো। বুঝতে পারছো? এবং ফিনিশিং এই কথাটা তোমাকে লিখতে হবে যে অর্থের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে দাম স্তরটা বৃদ্ধি পাবে। দাম স্তর 8 থেকে 13 টাকা হয়েছে, এবং দাম স্তর যদি বৃদ্ধি পায় অর্থের মূল্যটা কমে যাবে। অর্থের মূল্যটাই যে আমরা যেভাবে বের করছি এটা থেকে এটা হ্রাস পেয়েছে। বুঝতে পারছো সবাই? তো এভাবেই এই সৃজনশীলের অ্যান্সারটা তোমরা করতে পারবে, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। তো অর্থনীতির প্রথম পত্রের বাকি অধ্যায়গুলো এবং বাকি গুরুত্বপূর্ণ টপিকের উপরেও পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের এখানেই লেখাপড়ার সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।